শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, আমি ওহিদুজ্জামান শুরু করছি মোহনা টেলিভিশনের সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান শীর্ষ সংবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমরা প্রথম তাদের সাথে পরিচিত হই। আমার ডান দিকে রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। এরপর রয়েছেন আমাদের একজন রাজনীতি বিশ্লেষক ডক্টর মঞ্জুর চৌধুরী। আমরা অনুষ্ঠানের শুরুতেই মোহনা টেলিভিশনে প্রচারিত সর্বশেষ সংবাদের শিরোনামগুলো দেখে আসি। সংলাপের মাধ্যমে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি ব্রিটিশ পার্লামেন্টের। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই আন্দোলনের লক্ষ্য বললেন বি চৌধুরী। কূটনীতিক নির্ভর হয়ে পড়েছে বিএনপি, মন্তব্য যোগাযোগ মন্ত্রীর। ইতালিয়ান ভিসা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শক্তিশালী চক্রের ঘেরা টোপে জিম্মি ভিসা প্রার্থীরা। ওপেন সিক্রেট হলেও নির্বিকার কর্তৃপক্ষ। এবং কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা ছবির মহানায়িকা। উপমহাদেশের চলচ্চিত্র জগতে শোকের ছায়া। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের মোহনার সংবাদের শিরোনাম। এছাড়া নানা বিষয় রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা করব অতিথিদের সাথে। শুরুতে অতিথিদের স্বাগত জানাই, স্টুডিওতে স্বাগত জানাই আমাদের দর্শকদের। আমরা জানি যে সেই বাংলা ছবির যাকে মহানায়িকা বলা হয়, এই দুই বাংলাই বাংলাদেশেও অত্যন্ত একসময় না শুধু আজ পর্যন্ত জনপ্রিয়। মহানায়িকা সুচিত্রা সেনের মহাপ্রয়াণ ঘটেছে। আমরা এই সকল দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। আজকের আমরা জানি যে বেশ কিছু বিষয় রয়েছে। তার মধ্যে আমরা দেখছি যে কথা বলছে যে আমাদের যে বিএনপির যে রাজনীতি, সেটি কূটনীতি নির্ভর হয়ে পড়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আন্দোলন, তারা বলছে বি চৌধুরী। এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে তা সত্যি যে নানা রকম কূটনীতিক নির্ভরতার মধ্যে চলে আসছে আমাদের দেশের অন্যতম প্রধান বিরোধী দল। আর এখন আর বলা যায় না, যেহেতু সংসদে আরেকটি প্রধান বিরোধী দল রয়েছে, অন্যতম একটি বিরোধী দল বিএনপি। এটা কি মনে করেন আপনি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমে আমি দর্শকদেরকে ব্যথিত চিত্তে আমাদের একটু আগে আমাদের মাননীয় উপস্থাপক প্রফেসর ওয়াহিদুজ্জামান সাহেব যেটা বললেন, যে মহানায়িকা সুচিত্রা সেনের যে অকাল বার্ধক্যজনিত প্রয়াণ ঘটেছে, তিনি শত কোটি দর্শককে এই উপমহাদেশের কাঁদিয়ে পাড়ি জমালেন, এমন দেশে যেখান থেকে আর ফিরতে পারবেন না। কিন্তু সুচিত্রা সেন তার কর্মের দেদীপ্যমানতায় উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে থাকবেন এবং বাঙালি হৃদয়ে চিরকাল আলোর ছটা বয়ে নিয়ে যাবেন। সুচিত্রা এবং উত্তম জুটি এই বাংলা ছবি জগৎকে যে দেদীপ্যমানতার আসরে বসিয়েছেন, চিরভাস্বর করে রেখেছেন, সেখান থেকে আসলে পরবর্তী প্রজন্মের দর্শকরাও অভিভূত হয়ে যান এবং এখানে একটা তার অভিনয় জগতের সার্থকতা। আচ্ছা, আমরা এখান থেকে একটু তাহলে আমরা যখন বলছি আমাদের ডক্টর মঞ্জুর চৌধুরী একটু বলুন, আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাই না, বা লিডার অব দ্য অপোজিশন ইন পার্লামেন্ট, তারপরে অন্যান্য নেতৃবর্গ, স্পিকার, সকলেই আমরা শোক জ্ঞাপন করেছে, শ্রদ্ধা নিবেদন করেছে। সুতরাং আমরা দুইজন একটু অংশগ্রহণ করুন। আজকে সত্যি একটি শোকাবহ দিন সকল বাঙালিদের জন্য, বাংলাদেশের, পশ্চিম বাংলার এবং যারা সারা বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং শুধু একটা প্রজন্মের না, সুচিত্রা সেন এমন একজন ব্যক্তি যিনি বহু প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উনি প্রকৃতপক্ষেই একটা আইকন। আজকে তার এই মহাপ্রয়াণে সকলেই ব্যথিত এবং সুচিত্রা উত্তম যে জুটি, তাদের যে সেই সব বিখ্যাত ছবি হারানো সুর, এগুলি প্রকৃতপক্ষেই ক্লাসিক ছবি। এটা যতদিন যাবে, যুগ যুগ ধরে সুচিত্রা এবং তার সাথে সুচিত্রার সেনের যে
জুটি উত্তম কুমার, উনিও কিন্তু বেঁচে থাকবেন। এবং আমরা সত্যি গর্বিত যে সুচিত্রা সেন এই বাংলাদেশের পাবনায় ওনার জন্ম হয়েছিল। যেহেতু পাবনায় আপনি বললেন, আমার ভিতরে সেই বিষয়টা কাজ করলো, অনেকে দর্শকদের ভিতরে হয়তো কাজ করবে যে সেই পাবনায় তার যে পৈতৃক ভিটা, এটা সাংঘাতিক একটা মূল্যবান বেদখল হয়ে এবং আমাদের দেশে যে সেই যুদ্ধাপরাধীদের দখলে সেটি। এবং আমরা জানি যে তিনি, তার একটা শেষ ইচ্ছা ছিল তার যে মরদেহ যেন এখানে সৎকার করা হয়, সেটি এরাও একটা কারণ। ওই পিতৃভূমিটা আছে। এটি আপনি কিভাবে দেখছেন যে শুধু সুচিত্রা সেন না, পৃথিবীর আমি মনে করি যে কোনো মানুষ তার যে পিতৃভূমি বলি, আমরা মাতৃভূমি বলি, এবং যেখানে আমি বড় হই, যেখানে আমার শৈশবকাল, সেই স্মৃতি, সেই টান হৃদয় নারীর, সেটি কিন্তু কখনো ছিন্ন করা যায় না। এই যে আমাদের দেশে দেখছি, আমাদের নানা অজুহাতে আমাদের দেশের মানুষদের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায় বিশেষ করে, তাদের বাস্তুচ্যুত করা, দেশ ছাড়া করার একটা পায়তারা, এটা খুবই দুঃখজনক। সেনের পৈতৃক ভিটা বেদখল যেতে বাধ্য হয়েছিল, এটা বেদখল হয়ে গেছে। কিন্তু সুচিত্রা সেন সারা বাঙালির, বাংলাদেশের সকল লোকের, নারী পুরুষ সকলের হৃদয় কিন্তু দখল করে নিয়েছেন, এটাই দেখতে হবে। আর আজকে আপনি যে প্রশ্নটা তুললেন যে আমাদের এখানে যারা সংখ্যালঘু, আমাদের হিন্দু ভাই বোনদের উপরে এক ধরনের আক্রমণের অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে আপনি দেখুন এদেশ কিন্তু প্রকৃতপক্ষেই ধর্মনিরপেক্ষ দেশ। সুচিত্রা সেনকে কেউ কিন্তু হিন্দু কিংবা মুসলমান হিসেবে দেখেন না। এবং সুচিত্রা সেনের আর একটা জিনিসও এখানে লক্ষণীয় আমাদের এই রাজনৈতিক পরিস্থিতিতে, যে উনি জানতেন ওনার কখন রিটায়ার করতে হবে। সুচিত্রা সেন 1952-তে আপনার সেই 71 একটা সিনেমা দিয়ে শুরু করেছিলেন। তারপরে উনি 30টার মতো সিনেমা করেছেন, বাংলায় 30টার মতো করেছেন, হিন্দিতেও করেছেন, ইভেন তামিল ভাষায় উনি করেছেন। তারপরে উনি কিন্তু 1963-তে রিটায়ার করেছেন, তারপরে আর জনসমক্ষে আসেন নাই। এখানে দেখুন উনি জানেন যে কখন অবসর নিতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি সুচিত্রা সেনকে শুধু এটুকুই বলবো যে ফ্রান্সের আছে ব্রিজিত বার্দত, যাকে আপনার অনেকেই বলে ব্রিজিত বার্দত ছাড়া নব্য ফ্রান্সের জন্ম হতো না। ইংল্যান্ডের ছিল গেটা গার্বরি, আমেরিকার ম্যারিলিন মনরো, আমাদের আছে সুচিত্রা সেন। সুচিত্রা সেন ছিলেন এবং সুচিত্রা সেন সারা বাঙালির সকল জেনারেশন আফটার জেনারেশন তাদের হৃদয়ে থাকবেন। সুচিত্রা সেনকে সত্যি আমরা মিস করব। আমি এখানে একটু যোগ করতে চাই যে প্রশ্নটা প্রফেসর ওয়াহিদুজ্জামান সাহেব করেছিলেন, সেখানে আমি প্রথমে বলবো এটা খুব দুঃখজনক যে সুচিত্রা সেনের পৈতৃক ভিটা বেদখল হয়ে গেছে এবং যারা করেছেন ধর্ম ব্যবসায়ীরা, এটা অন্যায়, রীতিমতো অন্যায়। আমি আশা করব সুপ্রিম কোর্টে এইটা বিচারাধীন আছে, এই নিষ্পত্তি হবে এবং সুচিত্রা সেনের সংগ্রহশালা হবে। তবে আমি যতটুকু দেখে আসছি যে এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে সেটা যদি পুনর্নির্মাণ করা যায় তাহলেও কিন্তু আগের অবস্থা হবে না। আর একটা কথা হলো যে আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, হ্যাঁ, সম্পূর্ণ চেঞ্জ করে ইমাম গাজ্জালি ইনস্টিটিউট করে ফেলছে এবং ওখানে বিশেষ প্রশিক্ষণ হয়, যেটা মানে ঠিক নর্মাল না, সেটা একটু জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত। যদিও রিট করাতে এখন এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, আমি আশা করবো এটা নিষ্পত্তি শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, কিন্তু যে প্রশ্নটা হয়ে গেছে যে এই দেশটা আমরা স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটি অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমরা গড়ে উঠব এবং আমাদের দেশের 99% অসাম্প্রদায়িক। তো এখন এখানে যদি সংখ্যালঘুদের উপর বারবার নির্যাতন করা হয়, তাহলে আমরা মূল যে আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা, সেখান থেকে কিন্তু আমাদের ডেভিয়েশন হয়। কারণ যার যার ধর্ম তার কাছে, সেখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা নিজেদের ধর্ম নিজেরা সত্যিকার ভাবে পালন করব। এখানে সংখ্যালঘু নির্যাতনটাকে আসলে খুবই দুঃখজনক, এটা আমাদের ইসলাম ধর্মে কখনো পারমিট করে না এবং সেইটা আপনি ঠিকই বলেছেন। এবং আমি আশা করব যে আমাদের নতুন প্রজন্মের কাছে যে তারা এই মানে স্পিরিটটা গড়ে তুলবে যে সবাই, আমরা যেমন ছেলেবেলায় বড় হয়েছি যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ,
বোধ সেটা বিবেচনায় আনিনি। আমরা সবাই মিলে এক পরিবারের মতো বড় হয়েছি। সেই চেতনার আলোকে উদ্ভাসিত হবে এবং নতুন প্রজন্ম মধ্যে এটা কাজ করবে। না হলে বিশ্বায়নের এই যুগে আমরা যদি এখনো ধর্মীয় সংকীর্ণতায় আক্রান্ত হই, তাহলে যে শুধুমাত্র যে আমরা মানে পিছনের দিকে কুপমণ্ডুকতার দিকে এগিয়ে যাব তা নয়, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাধাগ্রস্ত হব। কারণ আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসে যে সেটা হচ্ছে আমরা কতটুকু ধর্মীয় উদারতা। আমাদেরকে যখন ইসলামিক মডারেট বলা হয় তখন অনেকে খুব খুশি হয়। কেন খুশি হয়? যে আরে আমাকে তো বিদেশ থেকে সার্টিফিকেট দিছে। বিএনপির আমলে যখন ইসলামিক মডারেট বলে মার্কিন যুক্তরাষ্ট্র সার্টিফিকেট দিল, তারপর পরে যেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের টার্মস অফ ট্রেড সেটা কি হলো, ডেটোরেট করে গেল। সো এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে আমরা যদি ঠিকমতো আমরা যদি বিশ্বায়নের যুগে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে ধর্মনিরপেক্ষতার বিকল্প নেই এবং ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে এই রাষ্ট্রকে বাঁচাতে হবে। একটা হলো যে আরেকটা বিষয় হলো যে একদিকে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা যেমন সমঝোতা আলোচনার কথা বলছে, এটাকে ডেভেলপের পাশাপাশি তারা জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্বে বলেছে যে সন্ত্রাসী দল নিষিদ্ধ করার বিষয়েও তারা একটা বক্তব্য তাদের দিয়েছে, বা সরকারকেও যে বাংলাদেশে তারা মনে করে, ইউ বাংলাদেশে মনে করে যে সন্ত্রাসী দল নিষিদ্ধ হওয়া উচিত। তো এই কি মনে করেন? ওদিকে আবার সরকার বলছে যে তারা বিএনপি কূটনীতি নির্ভর হয়ে পড়েছে বা কূটনীতিকদের কাছে বা বিদেশি শক্তির কাছে তারা মাথা নত করবে না। কিন্তু এখানে একটা ইউরোপিয়ান ইউনিয়নের যে মানে একটা তারা যে স্টেটমেন্ট দিয়েছে ক্যাথরিন অ্যাশলি, হাই রিপ্রেজেন্টেটিভ, সেটা আমাকে কিছুটা উদ্বিগ্ন করেছে। উনি বলেছেন যে দেয়ার ইজ সিরিয়াস অ্যান্ড সিস্টেমেটিক ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, এবং তারা এটার উপর ভিত্তি করে আপনার জেনেভা কনভেনশন, তারপরে যে আইএলওর যে বিভিন্ন কনভেনশন আছে, সেখানে কিন্তু হিউম্যান রাইটসকে আপনার ট্রেডের সাথে, প্রফেসর সাহেব যেটা বললেন, ট্রেডের সাথে কিন্তু লিঙ্ক করা, অর্থাৎ যারা শ্রমিক তাদের কিন্তু আপনার অ্যাবসলিউট ভোটিং রাইটস থাকতে হবে, হিউম্যান রাইটস থাকতে হবে, ফান্ডামেন্টাল সিভিল রাইটস, হিউম্যান রাইটস সব থাকতে হবে। এগুলি কিন্তু লিঙ্ক করা। তারা একটা প্রসেস ইনভেস্টিগেশন ইনিশিয়েট করার কথা চিন্তা করতেছে। সেই ইনভেস্টিগেশন যদি ইনিশিয়েট করে, ইট উইল টেক অ্যাবাউট 6 মান্থস, 6 মাস। তারপরে তারা রিভোক করতে পারে এই জিএসপি, আমাদেরকে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে জিএসপি দেওয়া হয়। আপনার 2012 সনে আমরা $9.2 বিলিয়ন অ্যাপারেল গার্মেন্টসের কাপড় চোপড় রপ্তানি করেছে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে। এবং সেখানে আরেকটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানের যে আপনার হলো ওই ফ্লাড হওয়ার পরে পাকিস্তান আবার জিএসপি পেয়ে বসে আছে। জিএসপিতে 14% ট্যাক্স, জিএসপি না থাকলে আমাদেরকে 14% ট্যাক্স দিতে হবে। এখন যদি পাকিস্তান তাদের কোনো ট্যাক্স না দিতে হয় আর আমাদের যদি জিএসপি না থাকে, গড ফরবিড, তাহলে 40% ট্যাক্স দিতে হয়, তাহলে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা বিরাট হুমকি হয়ে দাঁড়ায়। যেটা গতকাল অবশ্য স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স উনি তো বলছে যে ধরনের কোনো থ্রেট নাই, কিন্তু এই মুহূর্তে নাই, এই মুহূর্তে কিন্তু পাশাপাশি যে কথাটা সরকারের দল থেকে বলা হচ্ছিল বিএনপিকে বা বিএনপি নেতাদের যে জামাতের সন্ত্রাসী দল, জামাতের সম্পর্ক ছিন্ন করে আসলে আলোচনা হতে পারে। আবার এরা একই কথা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে বাংলাদেশের সন্ত্রাসী দল নিষিদ্ধ করা উচিত বলে তারাও মন্তব্য করেছেন। তাহলে আলোচনা তো হতে পারে। কি মনে করেন বিএনপি কি তাহলে জামাতের সাথে সম্পর্ক ছেদ করবে বা কিংবা বাংলাদেশের সন্ত্রাসী দলকে নিষিদ্ধ হবে? আমি আপনাকে একটা নেম অফ দি গেম হচ্ছে ইলেকশন। ইলেকশনে কে পাওয়ারে আসবে, পাওয়ারে আসার পর বিএনপি অনেক কিছুই করতে পারবে, হরকতুল জিহাদ বলেন, কোনোভাবে পাওয়ারে আসাটাই হচ্ছে তাদের জন্য মূল, যে কোনো পলিটিক্যাল পার্টির, এটা আওয়ামী লীগেরও। কিন্তু বিএনপি যেটা করে সে এসে অনেক রকমের জিহাদি টিহাদি লিঙ্ক করে। 1991 যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে জামাত কিন্তু বিএনপির সাথে কোয়ালিশন ছিল না, ডাইরেক্ট ছিল না। কিন্তু আপনি যদি ভোট অ্যানালাইসিস করেন তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে তারা ভোট এক্সচেঞ্জ করছে, ভোট এক্সচেঞ্জ করছে, একটা অফ দ্য রেকর্ড তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন যদি আপনি জামাতকে ব্যান করে দেন যে জামাত ইলেকশন করতে পারবে না, কিন্তু জামাত এই বিএনপির সাথে লিয়াজও করে, কারণ জামাতের লোকগুলিকে কিন্তু আপনি ব্যান করতেছেন না, জামাতকে আপনি ব্যান করছেন পার্টি হিসেবে। একটা যেটা প্রাইম মিনিস্টার বলছে যে
আদালতে বিচারের দিন আছে, ইলেকশন বিএনপির পক্ষে। আমরা একটু প্রশ্নটা নেই। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমার দেশের বাড়ি কুমিল্লা। আপনাকে ধন্যবাদ। শুধু সেই মধ্যপ্রাচ্য থেকে ফোন করেছেন। দুই স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রবাসী হিসাবে আমাদের দেশের প্রতি অবশ্যই কাম থাকে, কিন্তু আজকে যখন ডিউটি থেকে এসে দেখলাম টিভির স্ক্রিনে একটা হেডলাইন আসতেছে গণজাগরণ মঞ্চের উপরে হামলা। এটা গণজাগরণ মঞ্চটা দেখি কম্বল নিয়ে শীতার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, অথবা গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, বা যারা হিন্দুদের উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা মনে করেন প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেই তো তারা এখানে গেছে। তাদের উপরে ককলেট হামলা। আমাদের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকার দলীয় পক্ষ থেকেও কোনো ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নিচ্ছে না, এবং যদি জামাত শিবির করে থাকে তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? দয়া করে যদি আমার প্রশ্ন উত্তর কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে যেটা হয়েছে যে গণজাগরণ মঞ্চের যে ভূমিকা, সেটা দেশের তরুণদেরকে উদ্দীপ্ত করার জন্য তারা প্রয়াস নিয়েছে। এখন প্রতিটি মানুষের একটা মৌলিক অধিকার থাকে তার স্বাধীন মতামত প্রকাশের, এবং গণজাগরণ মঞ্চের ব্যানারে যারা সমবেত হচ্ছেন সেখানে তারুণ্যের জয় আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু বয়োবৃদ্ধরাও আসছেন, মুক্তিযোদ্ধা তো থাকবেনই, পাশাপাশি বয়োবৃদ্ধরাও, আবার বৃদ্ধ বনিতারাও প্রথম দিকে ছিলেন, এখনো আছেন, কিন্তু সবাই যে সাথে সাথে চলতে পারতেছেন, কারণ দৈনন্দিন কাজ করে তো বেরোতে হয়, তো তারপরেও অনেক কষ্ট করে তারা যাচ্ছেন। তাই তাদের উপর যে হামলা সেটা সত্যি নিন্দনীয়। এবং এইটা যেটা হয়েছে যে সরকার ইচ্ছা করলে যে সবাইকে প্রটেক্ট করতে পারবে সেটা না, কিন্তু চেষ্টা তো কম করছে না। তবে আমি যেটা বিশ্বাস করি যে যারা দেশের উন্নয়ন চায় সত্যিকার অর্থে, তারা অন্যের মতাদর্শে বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। সে তো জানি আমরা, কিন্তু আমি এই যে হামলা হয়েছে আমাদের, আপনি তো একটা অবশ্যই নিন্দনীয় একটা ঘটনা। এই যে বিশেষ করে দর্শকের কনসার্ন হলো যে সরকার ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছে না। একটা হলো হামলা হচ্ছে, নিশ্চয়ই আমরা সবাই নিন্দা করি বগুড়াতে, কিন্তু যেটা হয়েছে যেটা হচ্ছে যে প্রমাণ সাপেক্ষে তো বিচার করতে হবে না। এখানে যে কোনো হামলারই আমাদের নিন্দা করতে হবে, এবং শুধু নিন্দা করলে হবে না। আমরা ছোটখাটো একটা মানববন্ধন করি, একটা উদ্দীপনাময় বক্তৃতা দেই, কিন্তু রুটে যেতে চাই না, যেতে চেষ্টাও করি না। আপনি দেখেন হামলা কারা করতে পারে আপনার? আচ্ছা, যারাই করুক, যারা গণজাগরণ মঞ্চের বক্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই যারা ধর্ম ব্যবসায়ী, তারা ছাড়া এই ক্ষেত্রে আর কারা করবে না। শুধু যে ধর্ম ব্যবসায়ী বলবো না, আপনি ধরেন যে অভয়নগর বা বিভিন্ন জায়গায় যে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে বলতেছি, মক্কা থেকে। আমার নাম মুদাসসির হোসেন। ধন্যবাদ, আপনি পবিত্র মক্কানগরী থেকে ফোন করেছেন, বলুন। আমি প্রশ্ন করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের মানসকন্যা বলে অভিহিত করা হয়। বলুন। আজকে যে জনগণের ভোটের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী কেড়ে নিলেন, এখন তাকে কোন গণতন্ত্রের মানসকন্যা বলা হবে? ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। কোনটা বলবো? যে বলেন, এটাই বলেন। উনি বলতেছেন প্রথমত উনি তো ভোট ওখানে দিতে পারতেছেন না, ওনার তো ভোটাধিকার ওখান থেকেই চলে গেছে। উনি বিদেশে যারা আছেন প্রবাসীরা ভোট দিতে পারেন না। 85 লক্ষ 90 লক্ষ ভোটার তারা, কিন্তু বিদেশে থাকে বলে ভোট দিতে পারছেন না। এটা কি একটা ব্যবস্থা? এটা চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে হয়নি, আইনি জটিলতা। তবে আশা করা যাচ্ছে সামনে নির্বাচনের আগে এটা সমাধান হয়ে যাবে। আমরা তো বুঝতে পেরেছি যে এবারে ভোটে উনি দিতে পারেন নাই, সেটা কিন্তু ওনার যেটা প্রশ্ন যায়, উনি তো দেশের নিয়ে চিন্তা করেন যে এখানে প্রায় কত 8.5 কোটি ভোটার, তার ভিতরে ইলেকশন কমিশনের হিসাব মতো 1.25 কোটি বা 1.5 কোটি লোক ভোট দিয়েছে। অর্থাৎ রাফলি আপনি যদি 300 সিট দিয়ে ভাগ করেন তাহলে লেস দ্যান 20% লোক। না, সেটা তো আবার বলা হয় যে যেখানে, সেটা তো উনি আরো আপনারা আরো ভালো বলতে পারবেন, বলা হয় যে আসনগুলোতে কন্টেস্ট হয় নাই সেখানে ধরা হবে যে 100 ভাগই কাউন্ট হয় না। এটা কোনো যুক্তি হতে পারে না। এই কারণে যুক্তি হতে পারে না, আপনি কি মনে করেন দীপু বনির সিটে একজনও ক্যান্ডিডেট ছিল না সেখানে ইলেকশন করার মতো? কিংবা মহিউদ্দিন খান আলমগীরের সিটে যেখানে উনি লাঞ্ছিত হলেন গতকাল, ছিল না? আপনি হোল চাঁদপুর জেলায়
এই 5টা সিটে একটা কন্টেস্টেন্ট ছিল না। আপনি যদি বলেন আমার মাদারীপুরে 3টে সিট, এখানে কি একজনও নির্বাচন করার এত তারা পপুলার যে একজন লোকও নির্বাচন করার উৎসাহী ছিলেন না। এখানে ব্যাপারটা হয়েছে কি, মানুষ যারা পটেনশিয়াল ক্যান্ডিডেট, বিএনপির বাইরেও কিন্তু পটেনশিয়াল অনেক ক্যান্ডিডেট আছে, তারা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। উৎসাহ হারিয়ে ফেলার মেইন কারণ হলো নির্বাচনের আগে একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এটাও বাস্তবতা, বাংলাদেশের একটা জেনারেশন গড়ে উঠছে যারা দেখছে যে কেয়ারটেকার সরকারের আন্ডারে ইলেকশন হয়। এখানে দলীয় সরকার আন্ডারে ইলেকশনে তারা ইউজ টু না। এটা যতই গণতান্ত্রিক প্রক্রিয়া হোক, কেয়ারটেকার তো 2001-এ যে নির্বাচন হয়েছে, 2001 মানুষ ভোট দিতে পারছিল না, সেখানে মানুষকে কেন্দ্রে যেতে পারছে না, এইরকম তো হয় নাই। আপনার না, এটা ওইটা এর চেয়ে আর ভয়াবহ হয়েছে। তবে এখানে একটা কথা সুষ্ঠুভাবে এখানে আমি আমার এই পয়েন্টে ভুলে যাব। 2001-এ কেয়ারটেকার আন্ডারে আমরা আলোচনা চলে গেছি, আমরা আবার ফিরে আসি। 2001 খুব সংক্ষেপে আমি জাস্ট দুটো লাইন এখানে অ্যাড করতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনি যে বলেছেন যে ফর্মেটেবল ক্যান্ডিডেট ছিল, আমি বিশ্বাস করি ফর্মেটেবল ক্যান্ডিডেট ছিল, কিন্তু তারা কেন ইচ্ছা করে আসলো না? বিএনপি আসলেই বেশ কথা, কিন্তু এরশাদ সাহেবের নাটকের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, বা অন্যান্য পটেনশিয়াল যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের উচিত ছিল যে তারা ইলেকশনে দাঁড়ানো। আমি বিশ্বাস করি, কারণ তাহলে হয়তো কি, তাহলে মোটামুটি ভাবে আনকনটেস্টেড হয়েছে। আমার ব্যক্তিগত উদাহরণ বলি, আমি মাদারীপুর 1 শিবচর থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি নির্বাচনে যাইনি। কেন নির্বাচনে যাইনি? আমি জানি যে ওইখানে নির্বাচন সঠিকভাবে হবে না, ওইখানে ফেয়ার হবে না, আমি জানি। ক্লিয়ার কাট। কেমনে জানেন? আমি দেখে আসছি, যে আমি যে অবস্থা দেখে আসছি। আমি যেখানে কিসের ভিত্তিতে বা ফোরকাস্টিংটা কিসের ভিত্তিতে? ফোরকাস্টিংটা কিসের ভিত্তিতে? আপনি মাদারীপুরে শিবচরে যায় দেখেন, যারা ওই সাবমিট করতে গেছিল তাদেরকে কিভাবে ভাগায় দেওয়া হয়েছে, পরে সে কিভাবে জমা দিচ্ছে 5টার পরে। এখন বাস্তবতা কিন্তু আমরা তো যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য, তার বিরুদ্ধে নিক্সন চৌধুরী। আচ্ছা, কেন হয়েছে? কারণ সেখানে আমাদের এই কাজী জাফরুল্লাহ সাহেব, তাকে লোকে ভোট দেয় নাই, সেখানে আনপপুলার ছিলেন। সেখানে নিক্সন চৌধুরী, তার নাম হল মুজিবুর রহমান চৌধুরী, নিক্সন চৌধুরী, উনি বিখ্যাত শেখ হাসিনার বিখ্যাত অনাত্মীয় এখন। উনি এখানে সুন্দরভাবে ক্যাম্পেইন করছেন, ওখানে ভোটটা হয়েছে ফ্রি ফেয়ার ভোট হয়েছে, কেউ প্রভাব খাটাতে পারে নাই। সেখানে একটা সুন্দর নির্বাচন, যেগুলো কিছু বলবেন কিনা আমাদের দর্শকের, আমাদের আলোচনা লাগিয়ে দর্শক যেটা বলেছেন এটা পুরোপুরি সত্য বলে আমার মনে হয় না। দেশের বাইরে আছে, অনেক সময় ভুল তথ্যের ভিত্তিতে। আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে চাই, যে সাম্প্রতিকের এরকম ঘটনা হয়নি, যে আমরা জানি যে জাতীয় দৈনিক একটা নিউজ করেছিল, একটা রাষ্ট্রবিরোধী নিউজ, হটেবার তারা সেই পত্রিকাটি সরকারি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ গিয়ে সেখানে রেড করেছে, গ্রেপ্তার করেছে এবং সিলগালা করেছে, বন্ধ, এবং সরকার প্রকাশনা বন্ধ করেছে। এখানে সাংবাদিকদের আন্দোলন আছে, এবং এখানে তথ্যমন্ত্রী বলছে যে ভারত ও বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটানোর জন্য ইনকলাব এই খবর ছেপেছে। যাই হোক, এটা একটা আমি মনে করি খুবই একটা বড় খবর যে একটা দৈনিক বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনিক বন্ধ করে দেওয়ার চেয়ে বড় কথা হলো যে সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব থাকে। যখন আপনি কাজ করবেন, সেখানে যে পরিস্থিতিতে কাজ করেন সেখানে নিউট্রালিটি বলে একটা কথা থাকে। এমন কিছু পরিবেশ সৃষ্টি করা উচিত না যেখানে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট হয়, মানুষের মধ্যে অযথা ভীতি এবং অরাজকতা সৃষ্টি হয়। তাই আমি এই দিক দিয়ে মনে করি যে দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে আমার প্রতিমান হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষ তার একটা বিবেক এবং বুদ্ধি রয়েছে, এবং সেই বিবেক এবং বুদ্ধি খাটিয়ে সত্য উদ্ঘাটন করা, সত্য উদ্ঘাটন করার নামে বিভ্রান্তি ছড়ানো কখনো উচিত না। বিভ্রান্তি ছড়ানো কথা যে স্বাধীনতা,
এটাকে মিডিয়ার স্বাধীনতা বলে না, ইট ইজ নট কল ডেমোক্রেসি। কারণ এটা মিডিয়ার স্বাধীনতা কোন জায়গাটা? মিডিয়ার স্বাধীনতা হচ্ছে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবে, কিন্তু এমন কোন সংবাদ পরিবেশন করবে না যার ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা হয়রানি সৃষ্টি হবে, টেনশন সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হবে এবং বন্ধু রাষ্ট্র সাথে সম্পর্কের অবনতি ঘটবে এবং মিথ্যাচার। এটাকে মনে করে রিজয়েন্ডার দেওয়া যেত, যেটা একবার ক্ষতি করে ফেললে, রাষ্ট্রের ক্ষতি করে ফেললে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করলে তাই কয়বার করা যাবে? আপনি দেখেন হেফাজতের সময় মিথ্যে তথ্যের ভিত্তিতে তারা রিপোর্ট করেছে, হ্যাঁ, সেই 5ই মের ঘটনা নিয়ে। তো একের পরে এক বিভ্রান্তিকর সংবাদ তারা ছাপছে। এটা যে বন্ধ করা হয়েছে এটা শুধুমাত্র মিথ্যে খবর না একটা সেন্সিটিভ কূটনীতিক সম্পর্ক? না, আমার মধ্যে মনে হয় যে এখন বাংলাদেশের মানুষ, দেশের 99% মানুষ চায় যে একটা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে বিরাজ না করে তার জন্য দৈনিক ইনকিলাব ইচ্ছা করে অহেতুক এই ধরনের উত্তেজনাকর খবর ছাপিয়েছে এবং যেটা আমি এবং এটা নৈতিক স্খলন ঘটেছে বলে, ইনকিলাবের ক্ষেত্রে নৈতিক স্খলন ঘটেছে বলে আমি বিশ্বাস করি। এথিক্যাল ভ্যালুজ এবং মরালিটি ডিগ্রেডেশন হয়েছে এখানে। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি কি মনে করেন যেটি কি যথার্থ হয়েছে? আমি একটু গল্প বলি, তারপরে গল্পটা হলো সংক্ষেপে বলতে হবে, ব্রেকে যাওয়ার আগে গল্প বলতেছি। আমেরিকায় যে দাসত্ব প্রথা ছিল না, দাসত্ব প্রথা যখন আব্রাহাম লিঙ্কন 1963-তে ওটাকে অ্যাবলিশ করলেন, তখন কিছু কিছু শিক্ষিত দাস, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, শিক্ষিত দাস বলল যে আমরা এখনো দাস প্রথা বিলোপ করার সময় আসেনি। একটা পত্রিকা যেখানে 500 সাংবাদিক আছে, একটা সে সংবাদ সে ছাপছে, ভুল হতে পারে, উত্তেজনাকর হতে পারে, অনেক কিছু হতে পারে, এবং সেখানে প্রেস কাউন্সিল আছে। আপনি সেখানে প্রেস কাউন্সিলে যান, এর থেকে বড় কথা বলছে শেখ খালেদা জিয়া যে প্রাইম মিনিস্টারের যারা রক্ষী তাদের ভিতরে বিদেশি চেহারা পাওয়া যায়, রাইট? তার বিরুদ্ধে তো আপনি কোনো মামলা দেন নাই। আবার দ্বিতীয় মাত্রায় আমাদের মইনুল হোসেন সাহেব কি বলে আসছে, আরো বেশি ডেঞ্জারাস কথা, রাইট? ভারতের সৈন্য দেখা যাচ্ছে, রাইট? আপনি চ্যানেল লাইট বন্ধ করতেছেন না। এখানে আপনার ফেয়ার হইতে হবে। মাইনুল হোসেনের বিরুদ্ধেও মামলা উচিত, যদি এটা হয় এর থেকে ডেঞ্জারাস। মাইনুল হোসেন তো একজন, আচ্ছা, আপনার হলো কি একটা পত্রিকা একটা সংবাদ ছাপা হয়েছে, সেটাকে জিল করতে হবে, আপনার তথ্য দিয়ে তথ্যকে এই করতে হবে। আবার আসবো, আপনি ধোলাই করে দেন। প্রিয় দর্শক, আমরা সাথে থাকুন, আমরা ফিরে আসবো আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। আমি ইনকিলাবের একজনের সাথে আলাপ করে জানছি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা শীর্ষ সংবাদে আজকের আমাদের মাঝে দুজন অতিথি রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহবুব আলী, রয়েছেন আমাদের ডক্টর মঞ্জুর চৌধুরী। হ্যাঁ, আমাদের মাঝে রয়েছেন। আমরা আবার আলোচনায় ফিরছি। আমরা দেখলাম যে সারা দেশে নানা জায়গা থেকে যৌথ বাহিনীর অভিযানে আমরা দেখছি যে নানা সন্ত্রাসী যে উপকরণ সহ নানা লোকজন গ্রেপ্তার হচ্ছে। বিশেষ করে আমরা সেই চিরপরিচিত যারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত শিবিরের, এখানে আমরা দেখলাম যে চট্টগ্রাম সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গান পাউডার, জিহাদি বই, গোলা বারুদ ব্যাপক পরিমাণ উদ্ধার করেছে এবং সেখানে শিবিরের 2 কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে, তাদের পজিশনে এইগুলো ছিল। তো আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহজালাল, আমি রাজশাহী পুঠিয়া থেকে বলছি। জি বলুন। হ্যালো বলুন। আমি আপনার মাধ্যমে উপস্থিত ছাত্রকে বলতে চাচ্ছি যে যারা আমাদের জাতির বিবেক বলতে আমরা শিক্ষক, কলামিস্ট, প্রাবন্ধিককেই বুঝি আর কি। তো আপনারা যারা বিভিন্ন সময় টকশোতে আসেন, আমরা চাই যে আপনাদের কাছ থেকে এমন কোন সলিউশন নিতে যার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে বুঝতে পারি। তো আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে, এখানে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আসলে যুক্তিগ্রাহ্য এমন একটা সলিউশন দেন তার উপর আমরা সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যখন দেখি আপনারাই বিভিন্ন দলে উপদলে বিভক্ত, তখন তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কার কথার উপর আস্থা আনবো।
এই ব্যাপারে স্যার আপনারা যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ, আপনার সাথে থাকুন। খুবই সুন্দর কোশ্চেন করছে। আমি বলি ডক্টর মঞ্জুর আমরা আসলেই ওনার দর্শকের কথাটা কারেক্ট, যে আমরা প্রায় এই সমস্যা নিয়ে আলোচনা করি, অনেক সময় সাইডও নিয়ে ফেলি, এটা ঠিক। কিন্তু বাস্তবতা হলো কি, এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তের একটাই করণীয়, ফার্স্ট কাজই হচ্ছে একটা ন্যাশনাল ডায়ালগ, একটা জাতীয় সংলাপ শুরু করা দরকার। এবং এটা শুরু করতে পারেন আমাদের সরকার দল বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডায়ালগ, এই ডায়ালগ এই না যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে ডায়ালগ না, এই ডায়ালগ হলো জাতির, শুধু রাজনৈতিক দলের মধ্যেও না, রাজনীতির বাইরেও কিন্তু অনেক লোকজন আছে যাদের স্টেক আছে, যারা এইসব দ্বারা মানে ইনফ্লুয়েন্সড হয়। এই ডায়ালগের মেইন উদ্দেশ্যই হবে যে একটা স্থায়ী টেকসই নির্বাচন পদ্ধতি বের করা। এটা যদি 2 মাস লাগে ডায়ালগ, 2 মাস হোক, 3 মাস যদি লাগে এই আলোচনা শেষ করতে লাগুক, তারপরে হলো যে আমরা কিন্তু আমাদের গণতন্ত্র নির্বাচনতন্ত্রে রূপান্তরিত হয়েছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে কিন্তু আর গণতান্ত্রিক কোন অধিকার জনগণের থাকতেছে না। এই নির্বাচনের বাইরে যেও জনগণের যে অধিকার, আজকে আপনি দেখেন যে বলা হয় যে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, দুধ আর মধুর বন্যা বয়ে যাচ্ছে প্রায়, কিন্তু বাস্তবতা হলো যে এরকম একটা ভাব আসে, বুঝলেন? এরকম বলা হয়, যেমন মোদি আচার্য বললেন যে এমন বিদ্যুৎ হয়ে যাবে বা হয়ে গেছে যে আমরা চোখে ধাঁধা দেখবো, মানে আলো, সূর্যের মতো আলো হয়ে যাবে। কবে বলছেন? ওনার নির্বাচনের আগে ভালো, হ্যাঁ, যে চোখ ধাঁধিয়ে যাবে, উনি চোখ ধাঁধিয়ে এত বিদ্যুৎ দেবেন উনি, ফাইন, দিতে পারে। কিন্তু বাস্তবতাটা হলো উনি তো বিদ্যুৎ মন্ত্রী ছিলেন না, বলতে পারেন উনি মন্ত্রী হিসেবে, একজন মন্ত্রী কিন্তু সব বিষয় নিয়ে বলতে পারেন। এখানে বাস্তবতা হলো আজকে 3000 বিসিএস পোস্টের জন্য, ক্যাডার পোস্টের জন্য 87,000 ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে। তারা বুঝতে পারেন যে কেন এটা করে, তার চাকরির একটা বিরাট সোনার হরিণ। আজকে তারা এখানে আপনি দেখুন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, ইউনিভার্সিটি থেকে, ওই বুয়েট থেকে পাশ করা বলেন, ঢাকা মেডিকেল বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু বিদেশে চলে যাওয়া। এই আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, চলে যাওয়া। দেশে থাকতে চায় না কেন? আজকে আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন, তারা দেশে থাকে না। এই যে দেখেন, আপনার কি কোনো ডেটা আছে দেশে যে থাকতে চায় না, কি পরিমাণ থাকতে চায় না, এ ব্যাপারে কোনো ডেটা আছে কিনা? কিছু কিছু জিনিস আছে, ডাটার দরকার হয় না। আমি বলি কি পরিমাণ লোক থাকতে চায়, আচ্ছা বলেন, কয়জন লোক আমেরিকা থেকে পিএইচডি করে বাংলাদেশে আসছে? ভদ্রলোকের অধিকাংশই ফেরত। আচ্ছা, ভদ্রলোকের আমরা তো আসছি বক্তব্যের সাথে। আচ্ছা, 1 বছরের বিষয় থাকতে ওয়াহিদ ভাই, ওই ভদ্রলোকের প্রশ্ন থেকে আমরা ডেভিয়েট করে যাচ্ছি। ভদ্রলোক যেটা বলেছেন এটা কিন্তু একটা খুব সুন্দর কথা, যে ভদ্রলোক বলছিলেন যে কেউ যেন সাইড নেয় না, এটা আসলে যথাযথ। আর সলিউশনটা কিন্তু আমাদের হাতে থাকে না, কারণ সলিউশনটা আমরা যে মানে কি করতে পারি, আমরা জাস্ট আলোচনা করতে পারি, কিন্তু সমাধানটা হচ্ছে রাজনীতিবিদদের। দিন শেষে রাজনীতিবিদরাই এই সমাজের বিনির্মাণের কাজ করবে, গ্রহণ করতে পারে, তাদের অনুযায়ী প্রমোট করতে পারে। কিন্তু এখন যেটা ফার্স্ট কথা, আপনি যে প্রথমে যে অংশটুকু বলছিলেন সেইটুকুর সাথে আমি একমত, যে একটা ন্যাশনাল ডায়ালগ, কিন্তু সেই ন্যাশনাল ডায়ালগটা শুধু রাজনীতিবিদদের মধ্যে না, বা তথাকথিত আমরা ঘরে যারা দাবি করি সুশীল সমাজ, সেই না। আমি চাচ্ছি এই ডায়ালগটা যদি গ্রাসরুট লেভেলের লোকদেরকে সম্পৃক্ত করা হয়, তারা অনেক ভালো হয়। এটা ধরেন 1 বছর হতে পারে, ওখানে একটা চক্র ছিল, তাহলে আমরা কি বলতে পারি যে সেখানে তো সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমি বলছি এটা ভালো করেছেন, কিন্তু আমি বলছি এটা ডায়ালগের অংশ কিনা। এটা অবশ্যই, কারণ মত বিনিময় করার অনেকগুলো একটা প্যারামিটার মধ্যে এটাও একটা পড়ে, যে বিভিন্ন জন বিভিন্ন মত দেবে, সেখান থেকে উনি ওনার মত করে সাজিয়ে নেবেন, বা যদি কোনোটা পছন্দ হয়। কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি, গ্রাসরুট লেভেল থেকে একদম উপজেলা, ইউনিয়ন, উপজেলা, জেলা, তারপর রাজধানী কেন্দ্রিক সবাইকে নিয়ে যদি আমরা ধীরে ধীরে ডায়ালগের মাধ্যমে একটা টেকসই গণতন্ত্রের দিকে অগ্রসর হই, তাহলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ভালো হয়। আর যারা ডায়ালগে আসবে না, বসবে না, তাদের জন্য কি করবেন? ডায়ালগে যাতে বসে, সেটার দায়িত্ব অনেকটা নির্ভর করে সরকারের উপর। এটা প্রথম কথা। পারে, আমরা তো বিগত নির্বাচনের আগে
সেই সময় বিরোধী দল যে পার্লামেন্টে সেই ছিল সময়ের আর সেই এখনকার নেত্রীকে তো সেই বর্তমান সময় প্রধানমন্ত্রী ডেকেছিলেন। না, হ্যাঁ, আসলেন না। অবশ্যই তখন তাহলে ডেকেছিলেন। উপায়টা কি? এখন কোনো যেটা বিকল্প হচ্ছে- পদ আছে কিনা? এখন বিকল্প এখন যারা আছে তারা আসবে। এই এখন না, আমার কথা হলো এখন যেটা কথা সেটা যখন আমি গ্রাসরুট সবাই তো আসবে না। না, সবাই আসবে না, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে যখন আহ্বান করা হবে তখন কিন্তু সেখানে ওই দলের গ্রাসরুটের কর্মী কিন্তু মনে করবে যে আমি, হ্যাঁ, আমাকে ডাকছে, আমার মতামত গ্রহণের একটা সুযোগ আসছে। সেইভাবে যদি ডেকে আনা যায় যে সিস্টেমেটিক ওয়েতে, এটা অনেকটা হবে বটম আপ অ্যাপ্রোচ, নট টপ ডাউন অ্যাপ্রোচ, যে তৃণমূল পর্যায়ের থেকে আমি ধীরে ধীরে আসবো। আপনি কি ওই তৃণমূলের কথা বলছেন? যে হ্যাঁ। তৃণমূলের সাথে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি তো আগের টার্মে উনি দেখেছেন একলা না, তৃণমূলের সাথে বিভিন্ন মত জেলার- বিনিময় উনি করেছেন বিভিন্ন যে অঞ্চলের সাথে, হ্যাঁ, কিন্তু আবার এখানে এর সবাইকে মাধ্যমে দিতে হবে। ভিডিও কনফারেন্সের ভিডিও মাধ্যমে কনফারেন্স, করেছেন। এটাকে আরো ব্যাপক করা হোক। এটা আমার কথা হলো এটাকে ব্যাপক উনি করা তো হোক। সেটা বলে না, উনি বলছে সমগ্র দল সংলাপ মত। করতে আমিও তৃণমূলের আমি একটা অভিজ্ঞতা- দল কথা বলছি না, আমি বলছি এটা একটা বটম আপ অ্যাপ্রোচের মতো। সকল ওই স্থানের সকল জনগণকে আহ্বান করা হোক, তার থেকে পারপাসিভ স্যাম্পলিং করা হোক, পপুলেশন একটা রিপ্রেজেন্ট করা হোক, এবং করে ওখান থেকে মতামত আসুক কিভাবে দেশের উন্নয়ন হয়, টেকসই গণতন্ত্র হয়, এবং আমরা এই ধরনের নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন বা সাধারণ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে, বা আমাদের দেশে কেউ মানে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে কথা বলবে, সেটা না। আমার কথা হলো যার যার দায়িত্ব তার তার দায়িত্ব। রাজনীতিবিদদের দায়িত্ব এই রাষ্ট্র পরিচালনা করা, সমাজ কল্যাণ করা। এইখানে আমরা যারা শিক্ষকতা করি আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষকতা করা। শিক্ষকতার একটা নির্দিষ্ট গণ্ডি আছে। পেশাটা সে ভালোভাবে বলবো। এখন রাজনীতিবিদরাই বলে দেবেন যে অর্থনীতি কিভাবে অগ্রসর হবে। তো রাজনীতিবিদদের সংজ্ঞা অনুযায়ী কিন্তু অর্থনীতিবিদরা কাজ করবেন, অর্থনীতিবিদদের সংজ্ঞা অনুযায়ী কিন্তু রাজনীতিবিদরা কাজ করবেন। জাস্ট আমি ইকোনমিক্সের উদাহরণটা দিলাম, কারণ আমি একজন অর্থনীতি ছাত্র সেই হিসেবে। ঠিক তেমনি ওনারা যদি এই গ্রামীণ মানুষ থেকে আস্তে আস্তে শুরু হয়, গ্রামীণ অবকাঠামো কিন্তু গত 5 বছরে বেশ এগিয়েছে। তো গ্রামীণ মানুষরা যদি নিজেদের অধিকারটা পায়, ওই যে আনন্দে আত্মহারা বা সব হয়ে গেছে এরকম অবশ্যই না। গ্রামীণ অবকাঠামো না, উনি যেটা বলছেন এটার সাথে আমি একমত না। উনি তো অন্যের উদ্ধৃতি দিয়ে বলছেন, কিন্তু আমি অন্যের যার উদ্ধৃতি দিয়েছেন আপনি কি শুনেছেন কিনা? যে আমি পেপারে দেখেছি, আমি আসলে আমি এটা দেখি নাই। কোন পেপারে দেখেছেন? আমরা তো অনেক আমরা খুঁজে দেখতে পারতাম না। আবার কোথাও আপনারা যদি তাহলে আমরাও দেখতে পারতাম না। আমি যেহেতু দেখি একটা খবর হিসেবে খবরটা তো ছোট না, চোখ ধাঁধায় ধাঁধিয়ে যাবে বলতেই পারেন। আমি যেটা দেখেছি, যেমন দুই একটা উদাহরণ, বিদ্যুৎ ক্ষেত্রে আপনি তো অর্থনীতিবিদ, সেই বিদ্যুৎ খাতে অ্যাকচুয়ালি বিদ্যুৎ খাতে বেশ অগ্রগতি সাধিত হয়েছে, এবং আমরা যে অবস্থায় ছিলাম, বিদ্যুতের যে মারাত্মক সংকট ছিল, সেখান থেকে এই সরকার আমলে অনেক, মানে এই সরকার না, ইমিডিয়েট পাস সরকারের আমলে, মানে এই বর্তমান 5 বছরে যেটা হয়েছে যে প্রায় মানে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। এটা যদিও এটা 11,000 হবে, হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি 7 থেকে 8,000 মেগাওয়াট, কারণ বাকিটা পারমাণবিক চুল্লি নির্ভর বিদ্যুৎটা উৎপাদন। আর এখানে আরেকটা কথা বলিনি, শুধু ওই যে যেখানে আমি 1600 টাকা ছিল যেখানে শ্রমিকদের বেতন, 5,300 টাকা হয়ে গেছে। রাখা যায় না। অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক এই মধ্যরাতে আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করি যে বাংলাদেশের এই সহিংসতার অবসান হবে, এবং যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যে শুধু সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি না, বাংলাদেশে কোনো মানুষেরই পৈতৃক বাড়ি থেকে বাস্তুচ্যুত হবে না, কোন ধর্মীয় সংখ্যালঘুর উপরেই হামলা হবে না। সবাই মিলে আমরা সেটা প্রতিরোধ করব, সকলের সেই জানমাল রক্ষা এবং উদ্ধার হবে, এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটি আপনার এই মধ্যরাতের সাথে থাকার জন্য ধন্যবাদ শেষ করছি। শুভরাত্রি।